আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাচ্ছিলাম। আপনি যেমনটি বললেন যে গণমাধ্যমের উপর আসলে আস্থার জায়গাটি কমে গেছে এবং আপনি বললেন যে ২৪-এর গণঅভ্যুত্থানের পরই বিষয়টি আরো প্রকট আগে হয়েছে। পরে দুটোই বলেছি। জি, জি। আপনার কি মনে হয় এই আস্থাটা ফেরানোর জন্য আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি বা আমরা যারা গণমাধ্যম রয়েছি, আমাদের কি করণীয়? আপনারা কিন্তু করছেন। সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু আপনাদের যথেষ্ট লাইভ প্রোগ্রাম গুলো আছে। আপনারা জি, কিন্তু সেখানে নিয়মিত পোস্ট করছেন, সেখানে ভিডিও ছাড়ছেন, লাইভ করছেন। তো সুতরাং মেইনস্ট্রিম মিডিয়া গুলো কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের সাথে একেবারেই কানেক্টেড হয়ে জি, গেছে এবং মানুষ সংবাদ কিন্তু টিভিতে আর দেখছে না। আপনাদের লাইভ প্রোগ্রামটা কিন্তু ফেসবুকে দেখছে অথবা ইউটিউবে দেখছে। সুতরাং আপনারা মেইনস্ট্রিম মিডিয়া গুলো কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের সাথে ইনভলভড হয়ে গেছেন, কানেক্টেড হয়ে গেছেন। এখন আস্থা ফেরানোর যে বিষয়টি, সেটি তো আপনার মানুষ তো একেবারে যাচাই করে না তা তো না। যেহেতু একই সাথে অনেকগুলো মিডিয়া, অনেকগুলো ফেসবুক পেজ, অনেক মানে আসার সুযোগ আছে। সুতরাং এইটা ভেরিফাইড হয়ে যায় কোনো না কোনোভাবে। যদিও আমাদের যাচাই করার প্রবণতাটা কম, আমরা একটু বেশি হুজুগে বা ইমোশনাল আবেগী। জি। এরশাদুল বারী খন্দকার, আপনি যেমনটি বললেন যে আমরা আসলে এখন সোশ্যালের দিকে একটু ঝুঁকে গিয়েছি, তারপরেও বেশ কিছু দর্শক কিন্তু রয়েছে এখনো তারা টিভির সামনে রিমোট নিয়ে বসে আসলে চ্যানেলগুলো ঘুরিয়ে সংবাদগুলো দেখে। এবং আরেকটি বিষয় একটু বলতে চাই যে যারা একটু গ্রামের দিকে রয়েছে বা যাদের শিক্ষাগত যোগ্যতা একটু কম, তারা অনেকেই কিন্তু গুজব কোনটি আর সত্য কোনটি এ বিষয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে থেকেই যায়। সেক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া উচিত, বা যারা এ ধরনের গুজবের প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা কি করতে পারে, এই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার, আপনার সাথে আমরা কথা বলছিলাম যে গুজব তো ছড়াচ্ছে এবং গুজব কিন্তু একটি মহলে বেশ বিশ্বাসযোগ্যভাবেই প্রভাবিত হচ্ছে, কারণ তাদের যে বিষয়টি বলছিলাম যে শিক্ষাগত যোগ্যতা হয়তো কিছুটা কম, তারা একটু রিমোট এরিয়াতে রয়েছে। শহরের মানুষ যেমন আপনি বলছিলেন যে আমরা কিন্তু যাচাই বাছাই করতে পারি বিভিন্ন সোশ্যাল থেকে, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ওই অপশনগুলো খুবই কম। সেক্ষেত্রে আসলে স্থানীয়ভাবে বা স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে তারা কিভাবে এই গুজবগুলো প্রতিরোধ করতে পারে এবং সেই জনগোষ্ঠীর কাজ পর্যন্ত পৌঁছে দিতে পারে, কি বলবেন? জি, এটা গুজব এটা ঠেকাতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ভালো ভূমিকা নিতে পারে। যেমন আমাদের সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স 2025 অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটি করেছে, নতুন সরকার এসে কিন্তু সেটি রেটিফাই করে নতুন আইন করেছে। ন্যাশনাল আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2026। সেখানে কিন্তু ন্যাশনাল সাইবার এমার্জেন্সি রেসপন্স টিম আছে এবং সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার নামে সেন্টার আছে। এগুলো আসলে জেলা বা উপজেলা ভিত্তিক অবকাঠামো বিনির্মাণ করে ডিজিটাল ফরেনসিক ক্যাপাসিটি বাড়াতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জি, এইটার মধ্য দিয়ে যদি ফ্যাক্ট চেকিং কিংবা ফরেনসিক ক্যাপাসিটি আমাদের বাড়ে, তাহলে আমরা একদিকে যেমন লিটারেসির দিকে যাব, সবাইকে সচেতন করতে পারবো সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে যে কিভাবে ফ্যাক্ট চেকিং নিজেরাই করা যায়, ভেরিফাই জি, করা যায়। অন্যদিকে আবার এটাও বন্ধ করা সম্ভব যে এই ধরনের কাজ করলে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সেটাও সম্ভব। বাংলাদেশে কিন্তু পুরনো অনেক আইন আছে, যেমন আপনি হয়তো জানেন যে মিস কল দিলে যে এটা শাস্তিযোগ্য অপরাধ এবং এটার শাস্তি যে ১ বছর সর্বোচ্চ হতে পারে জি, জেল। এটা কিন্তু অনেকেই জানেন। এই আইন কিন্তু পরবর্তীতে সংশোধন করে সেখানে কিন্তু মোবাইল ফোনে ভুয়া এসএমএস বা কলের মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়টি কিন্তু একটা অপরাধ হিসেবে নিয়ে আসা জি, হয়েছে। ঠিক একইভাবে অন্যান্য আইনেও কিন্তু একই রকম বিধান আছে ভিন্ন জি, ভিন্ন উপায়ে। জি। এরশাদুল বারী খন্দকার, আপনি যে তথ্যটি দিলেন যে মিস কল দিলে আসলে যেই শাস্তিযোগ্য অপরাধ, এই বিষয়টি আমিও জানতাম না, আমার অনেক দর্শকও হয়তো জানতো না, তারা আপনার মাধ্যমে এই তথ্যটি পেল। এরকম অনেক নিশ্চয়ই আইনের খুঁটিনাটি বিষয় আছে। আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে যে আইনের মানুষ আপনি,
কিন্তু আমরা এই আইনের জায়গায় যাওয়ার পরে কিন্তু দেখতে পারি যে ওখানে একটি গাফিলতি থেকে যায়। যাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে তারা কিছুদিন পর জামিন পেয়ে যাচ্ছে। এই যে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে বা যে ধরনের অপকর্মগুলো করা হচ্ছে তাদেরকে ঠিকই আইনের আওতায় আনা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করছে, কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ পর তারা জামিন পেয়ে বের হয়ে আবারও ওই একই কাজে লিপ্ত হচ্ছে। সেক্ষেত্রে আপনারা আরো কতটুকু কঠোর হবেন ভবিষ্যতে, এই বিষয়ে একটু বলবেন। দেখুন, জামিন পাওয়া যেমন একটা বিষয়, আবার এইটা রাষ্ট্রের দিক থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে দেখলে, ওই লেন্সে দেখলে একরকম। আবার একজন অপরাধীর যে মানবিক মর্যাদার জায়গা থেকে একজন মানুষের যে অধিকার থাকে, সেই জায়গাটাকেও বিবেচনায় নিতে হবে। আমাদের যে ডিলেড সিস্টেম অফ জাস্টিস, এখানে একটা মামলার বিচার প্রক্রিয়া অনেক বিলম্বিত হয়, যে কারণে যেহেতু আমরা মামলা নিষ্পত্তি করতে পারছি না, বিচার ব্যবস্থায় অপ্রতুল বিচার বিভাগের কর্মকর্তা বা বিচারক, অথবা আমাদের সিস্টেমেটিক যে দুর্বলতা, শর্টেজ, অথবা আমাদের আন্তরিকতারও ঘাটতি, হয়তো বা আমাদের রাষ্ট্রীয় অফিস থেকে শুরু করে সবারই এক ধরনের গাফিলতি বা এক ধরনের অমনোযোগিতা আছে বলে আমি মনে করি। বিভিন্ন ধরনের শর্টফলস থাকা সত্ত্বেও জি, আমরা মনে করি আমরা আন্তরিক না আমাদের কাজগুলো শেষ করার জন্য, যে কারণে এই জামিনের প্রসেসটা কিন্তু তখনই আসে যখন আপনি একটা মামলা বিচার করতে পারছেন না, 3 বছর 4 বছর 10 বছর একটা মামলার বিচার হচ্ছে না, বা পুলিশ যে চার্জশিট দাখিল করা বা তাদের যে তদন্ত রিপোর্ট দেয়া সেটাও বিলম্ব করছে, তাদেরকেও আসলে ওইভাবে ধরা যাচ্ছে না। জি, আমাদের সবারই কিন্তু একটা প্রত্যাশা ছিল বাংলাদেশে একটা জি, আমার আমূল মনে হয় একটা সেটাই যে পরিবর্তন। আমাদের সবারই আসলে আরো আন্তরিক হওয়া উচিত এবং সবার একটু আইন নিয়ে আরো একটু কঠোর হওয়া উচিত। তাহলেই হয়তো যারা অপরাধী রয়েছে তারা একটু হলেও ভয় পাবে কোনো ধরনের অপকর্ম বা গুজব ছড়ানোর ক্ষেত্রে। অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ ফেক নিউজ স্ক্যানার অতিথি হিসেবে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে আসলে আমরা দারুণ কিছু তথ্য পেলাম।